হ্যালো ক্লাস। আজ বন্ডিংয়ের কেমিক্যাল বন্ডিংয়ের সেকেন্ড লেকচার। তো আজকে আমি যেটা কভার করব সেটা হচ্ছে লুইস স্টট স্ট্রাকচারস অফ আয়নিক স্ট্রাকচারস, আয়নিক কম্পাউন্ডস অ্যান্ড প্রপার্টিস অফ আয়নিক কম্পাউন্ডস, বা যে তড়িৎ যে যৌগগুলো আছে তাদের প্রপার্টি বা ধর্মগুলো, আর কিছু এনার্জি টার্ম ইনভলভড। ঠিক আছে, তো প্রথমে শুরু করছি লুইস স্টট স্ট্রাকচার দিয়ে। আচ্ছা, লুইস স্টট স্ট্রাকচারস অফ আয়নিক কম্পাউন্ড। আচ্ছা, তাহলে আয়নিক কম্পাউন্ড যখন আমি আগের লেকচারে বলেছি কি যে এর জন্য লাগে একটা মেটাল, যে মেটালটা কি করে, যে মেটালটা এর বাইরের কক্ষে বা বাইরের সেলে যে ইলেকট্রনটা আছে তার কমপ্লিটলি ডোনেশন করে, তাই তো? মানে মেটাল কি করবে, একটা দুটো তিনটে সে জটা পাত করতে পারে, বাট বাইরের সেলের ইলেকট্রনের কমপ্লিট ডোনেশন হবে। ঠিক আছে, আমি তো সেরকম করলাম। ঠিক আছে, এনটা ইলেকট্রন বের করে দিয়েছে, মানে এন প্লাস হয়ে গেছে। আচ্ছা, নন মেটাল কি করে? নন মেটাল ও যে কটা ইলেকট্রন ডোনেট করেছিল সেই কটা ইলেকট্রনও গ্রহণ করে বা অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, নন মেটাল বা অধাতু সে কি করে, সেটাকে এভাবে লিখছি, নন মেটাল। ঠিক আছে, আচ্ছা, এ ধাতু ইলেকট্রনটাকে বের করে দেয় কেন? তার কারণ কি, এ তার অষ্টক পূর্তি করতে চায় বা অক্টেট ফুলফিল করতে চায়। আর নন মেটাল কেন অ্যাকসেপ্ট করে? কারণ নন মেটালও চায় সে তার অক্টেট ফুলফিল করবে। মেটাল নর্মালি ইলেকট্রন দিতে চায় না। সহজে মেটাল থেকে ইলেকট্রন বের করার জন্য মেটালটাকে কি করতে হয়, গ্যাসিয়াস ফর্মে রাখতে হয়। তাহলে গ্যাসিয়াস ক্যাটায়ন তৈরি হলো। নন মেটালও একেও গ্যাসিয়াস ফর্মে রাখতে হয়, আর এই তাহলে গ্যাসিয়াস অ্যানায়ন তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, আমি নন মেটালটাকে আমি ইন জেনারেল আমি এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, এক্স হিসাবে লেখো তাহলে সুবিধা হবে। আচ্ছা, এবার কি করছে, এই যে মেটাল ক্যাটায়ন আর নন মেটাল যে অ্যানায়নটা দুজন কম্বাইন করছে। কিভাবে কম্বাইন করছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে, মানে লাইক দিস। ঠিক আছে, এইভাবে কম্বাইন করছে, কম্বাইন করে তৈরি করছে আয়নিক কম্পাউন্ডস, তাই তো? আচ্ছা, এবারে আমি আয়নিক কম্পাউন্ড বানাবো কিরকম? এই আয়নিক কম্পাউন্ড বানানোর জন্য লুইস স্টট স্ট্রাকচারটা প্রপোজ করা হয়েছিল। তাহলে এখানে আমাকে একটা মেটাল নিতে হবে। আমি নর্মাল একটা কম্পাউন্ড নিচ্ছি, ধরি NaCl। এর মধ্যে এনেটা কি? এনেটা হচ্ছে মেটাল, যার পারমাণবিক ক্রমাঙ্ক কত? 11। তাহলে এর বাইরের সেলে কটা ইলেকট্রন আছে? এটা আমি ইলেকট্রন বিন্যাস করলাম, 2, 8, 1। এখানে ক্লোরিন নন মেটাল, এর পারমাণবিক ক্রমাঙ্ক কত? 17। তাহলে 2, 8, 7। এবার আমি কিভাবে লিখবো এটাকে? যার বাইরে যতগুলো ইলেকট্রন আছে তাকে সেভাবে ডট দিয়ে লিখতে হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। ধরো সোডিয়াম, বাইরে একটা ইলেকট্রন বাইরের সেলে, তাহলে আমি একটা ডট করে দিলাম। ঠিক আছে, মেটাল এটা। আচ্ছা, এবার ক্লোরিন, এর বাইরের সেলে 7টা ইলেকট্রন,
এবার ক্লোরিনটা যেহেতু নন মেটাল তাই আমি ইলেকট্রনগুলোকে এখানে আমি ক্রস দিয়ে দেখাচ্ছি। তাহলে 7টা ক্রস বসিয়ে দিই, 1 2 3 4 5 6 7। মেটালের কাজ কি? সে ইলেকট্রন ডোনেট করবে। তাহলে এই ইলেকট্রন ডোনেট করতে থাকবে। কাকে ডোনেট করবে? নন মেটালকে। তাহলে একটা ইলেকট্রন আমি এখান থেকে নন মেটালের বাইরের সেলে পাঠিয়ে দিলাম, তাই তো। তাহলে এটা আগে ছিল 2 8 1, এই একটা ইলেকট্রন যদি ডোনেট করে দেয় তাহলে এখন কি হবে? Na প্লাস, তাই তো। তাহলে Na প্লাস, এখন ওর ইলেকট্রন কটা আছে বাইরে? 2 8। তাহলে এর অক্টেট ফুলফিলড। ক্লোরিনের কন্ডিশনটা দেখি। ক্লোরিনের বাইরে ছিল 7টা ইলেকট্রন, এ দিয়ে দিয়েছে একটা ইলেকট্রন। তাহলে কটা হয়ে গেছে ক্লোরিনের বাইরে? 8টা ইলেকট্রন। তাহলে এ যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে কি হবে? Cl একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে মানে একটা মাইনাস। তাহলে এর বাইরে এখন কন্ডিশনটা কি? 2 8 8। বোথ আর গ্যাসিয়াস ক্যাটায়ন্স অ্যান্ড গ্যাসিয়াস অ্যানায়ন্স। আমি গ্যাস ফর্মে করেছি এটাকে। এবার কি হবে? Na প্লাস অ্যান্ড Cl মাইনাস, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা স্থির তাড়িতিক আকর্ষণের মাধ্যমে তৈরি করবে NaCl সলিড। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আমি ধরছি যে একটা আমি র্যান্ডম, আমি জানি না যে কোনো একটা কম্পাউন্ডের স্ট্রাকচার কেমন হবে বা কোনো একটা কম্পাউন্ডের ফর্মুলা কেমন হবে। আমি বললাম যে তুমি বানিয়ে দাও ক্যালসিয়াম ফ্লোরাইড। আমি বললাম যে ক্যালসিয়াম ফ্লোরাইড তুমি বানিয়ে দাও। আমি বললাম ক্যালসিয়াম আর ফ্লোরিন এই দুটো দিয়ে তুমি একটা কম্পাউন্ড বানাও। কিরম করবে? আমি হয়তো জানি না কি করে কম্পাউন্ড বানাতে হয়, জাস্ট নর্মাল এই রুলটা ফেলে দাও। ক্যালসিয়াম কত? 20, অ্যাটমিক নাম্বার 20 বা পারমাণবিক ক্রমাঙ্ক 20, ভাঙো 2 8 8 2, ইলেকট্রন বিন্যাস। ফ্লোরিনের 9, কত হবে? 2 8 না 2 7, তাই তো, 2 7। তাহলে যেভাবে এরকম যেখানে এভাবে যেরকম করিয়েছি একদম এইভাবে করো। প্রথমে কি করবে? ক্যালসিয়াম, যার বাইরে ইলেকট্রন কটা আছে? 2টো, তাহলে 2টো ডট। এবার আসবে কি? ফ্লোরিন, পাশে লিখে দাও। বাইরে কটা ইলেকট্রন আছে? 7টা, তাই তো। তাহলে 1 2 3 4 5 6 7। এবার কি হলো? ক্যালসিয়াম কি করবে? তার ইলেকট্রন ডোনেট করবে ফ্লোরিনকে। তাহলে প্রথমে কি করলো? একটা ইলেকট্রন ফ্লোরিনকে পাঠিয়ে দিল। এখন ক্যালসিয়ামের বাইরে কটা ইলেকট্রন আছে? যদি একটা পাঠিয়ে দেয় তাহলে আর একটা পড়ে আছে। ফ্লোরিনের বাইরে কি অবস্থা? এর তো 7টা ছিল, এ একটা পেয়ে গেছে অলরেডি, 8টা হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে। তাহলে এ কি ইলেকট্রন নেবে? 8টার বেশি ইলেকট্রন সে অকুপাই করতে পারবে না। তাহলে ফ্লোরিনের পেট ভর্তি হয়ে গেছে। অপরপক্ষে ক্যালসিয়ামের কিন্তু একটা ইলেকট্রন এক্সট্রা পড়ে আছে। তো কি হবে এবার? আরে আমি তো একটা ফ্লোরিন দিইনি, আমি ক্যালসিয়াম আর ফ্লোরিন দিয়েছি, অনেক ফ্লোরিন আছে। তো তুমি আরেকটা ফ্লোরিন নিয়ে আসো। আমি আরেকটা ফ্লোরিন নিয়ে এলাম। 1 2 3 4 5 6 7, তারও একই অবস্থা, 7টা। এবার দেখো এর 7টা আছে, এর একটা এক্সট্রা পড়ে আছে, তাহলে দিয়ে দাও। তাহলে ফ্লোরিন কটা হয়ে গেল? 8টা। আর ক্যালসিয়ামে যেহেতু 2টো ইলেকট্রন কমপ্লিটলি বেরিয়ে গেছে, তার মানে ক্যালসিয়ামের কতগুলো আছে? বাইরে 8টা ইলেকট্রন আছে। ঠিক আছে, এখন কন্ডিশন কি হচ্ছে? ক্যালসিয়াম কি হয়ে গেল? ক্যালসিয়াম যেহেতু 2টো ইলেকট্রন বের করে দিয়েছে তাই সে হয়ে গেল 2+, যার বাইরে এখন কন্ডিশন কি? সেলের কন্ডিশন 2 8 8, কারণ সে 2টো ইলেকট্রন বের করে দিয়েছে। একটা ফ্লোরিন, এই ফ্লোরিনটা ভাবো, এই ফ্লোরিনটা একটা ইলেকট্রন নিয়েছে, তার মানে F-। আরও একটা ফ্লোরিন, এই ফ্লোরিনটা কথা, সেও একটা ইলেকট্রন নিয়েছে, F-। তাহলে একটা ক্যালসিয়াম 2টো ফ্লোরিন লিখে ফেলো, একটা ক্যালসিয়াম আর
দুটো ফ্লোরিন, ফর্মুলা হয়ে গেল CaF2। বোঝা গেল? ক্যালসিয়াম ফ্লোরাইড এভাবে তৈরি হয়ে গেল। আচ্ছা, এক্ষেত্রে কি হচ্ছে, এই যে যখন আয়ন ফর্ম হয়ে গেল গ্যাসিয়াস ফর্মে, তখন এদের মধ্যে কি হচ্ছে, স্থির তড়িৎ আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাদের মাধ্যমে CF2 তৈরি করছে। আচ্ছা, নেক্সট নিজেরা একটা করো। আমি দিলাম লেটস সে ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন নিজেরা করো, আমি খাতায় করছি, তোমরাও করো। ম্যাগনেসিয়ামের বাইরে এর অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 12, তাই তো? তাহলে ভাঙো 2, 8, 2। নাইট্রোজেন কন্ডিশন কি, নাইট্রোজেনের N কত, 7, তাহলে 2, 5, ঠিক আছে? আচ্ছা, তাহলে রুল, লুইস ডট স্ট্রাকচার, ম্যাগনেসিয়াম বাইরে কটা ইলেকট্রন আছে, দুটো, তার মানে দুটো ইলেকট্রন এখানে এঁকে দাও ডট দিয়ে। নাইট্রোজেন তার বাইরে কটা ইলেকট্রন আছে, 5টা, দ্যাট ইজ 1, 2, 3, 4, 5। ম্যাগনেসিয়াম কি করবে, ইলেকট্রন দেবে, প্রথমে একটা ইলেকট্রন দাও, তাহলে ম্যাগনেসিয়ামের কত হলো, 2, 8, 1, একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে এখান থেকে, অষ্টক পূর্তি হয়নি এখনো অবধি। নাইট্রোজেনের কি অবস্থা, এ একটা ইলেকট্রন নিয়েছে এখান থেকে, তার মানে 2, 5 ছিল, তার মানে হচ্ছে 2, 6, তাই তো? তার মানে এ আরো এখন ইলেকট্রন খাবে, এ আরো দিতে পারবে, তাহলে একে আরেকটা দিয়ে দাও। তাহলে এখন নাইট্রোজেনের কতগুলো ইলেকট্রন, 1, 2, 3, 4, 5, 6, 7, আর ম্যাগনেসিয়ামে দুটো বেরিয়ে গেছে, মানে ম্যাগনেসিয়ামের অষ্টক পূর্তি হয়ে গেছে, 2, 8 হয়ে গেছে, অক্টেট ফুলফিল। তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম তো আর নেই, তাহলে একে আর ইলেকট্রন কে দেবে? কিন্তু আমি আগেও বলেছি তুমি আরো ম্যাগনেসিয়াম নিয়ে আসো, কোনো অসুবিধা নেই, আর একটা ম্যাগনেসিয়াম নিয়ে আসো, এর বলে দুটো ইলেকট্রন। দেখো এর কটা ছিল, 1, 2, 3, 4, 5, দুটো পেয়েছিল আগে থেকে, 6, 7, তাহলে এর কটা নেবে, একটা নেবে, তাহলে এখান থেকে একটা দিয়ে দাও, তাহলে হয়ে গেল এর 8, তাহলে এর হয়ে গেল অক্টেট ফুলফিল্ড, তাই তো? এবার এখন 8টা আছে। এখন এই ম্যাগনেসিয়ামের কন্ডিশন কি, এ তো একটা দিয়ে দিয়েছে, কিন্তু এর এখন এক্সট্রা আর একটা পড়ে আছে, কি হবে, একে তো আরো দিতে হবে, একে পুরো অক্টেট ফুলফিল করতে হবে, আরো একটা নাইট্রোজেন নিয়ে আসো, 1, 2, 3, 4, 5 দিয়ে দাও একে। এখন এই ম্যাগনেসিয়ামের অক্টেট ফুলফিল্ড, কিন্তু নাইট্রোজেনের কন্ডিশন দেখো, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা পেয়েছে, এর আরো দুটো লাগবে, ম্যাগনেসিয়াম নিয়ে আসো, একটা দাও, তাহলে এর হয়ে গেল এখন 7টা, আর একটা দাও, এর হয়ে গেল এখন 8টা, এর অক্টেট ফুলফিল্ড, এরও অক্টেট ফুলফিল্ড, এই তিনটে ম্যাগনেসিয়ামেরও অক্টেট ফুলফিল্ড হয়ে গেল। তাহলে কিভাবে লিখবো এটাকে আমি, Mg, প্রতিটা ম্যাগনেসিয়াম আমাকে লিখতে হবে Mg, 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 এ দুটো ইলেকট্রন দিয়েছে মানে 2+, এ দুটো দিয়েছে মানে 2+, এ দুটো দিয়েছে মানে 2+, সব গ্যাসিয়াস ফর্মে, ঠিক আছে? সব গ্যাসিয়াস ফর্মে। আচ্ছা, প্লাস নাইট্রোজেন, দেখো কটা নাইট্রোজেন আছে, দুটো, তাহলে এই নাইট্রোজেন কটা ইলেকট্রন খেয়েছে, আগে 5টা ছিল বাইরে, তাই তো? খাচ্ছে কটা, 3টে, দেখো 3টে খাচ্ছে, এখান থেকে দুটো নিয়েছে, এখান থেকে একটা নিয়েছে, তার মানে 3- গ্যাস। এই নাইট্রোজেন কটা খেয়েছে, এখান থেকে একটা নিয়েছে, এখান থেকে দুটো নিয়েছে, মানে 3- গ্যাস হয়ে গেল। তাহলে এদের মধ্যে এখন কি হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই তো? তাহলে কি তৈরি করবে, 3টে ম্যাগনেসিয়াম মানে Mg3, দুটো নাইট্রোজেন মানে হয়ে গেল তোমার ম্যাগনেসিয়াম নাইট্রাইট। বোঝা গেল? আচ্ছা, লাস্ট একটা এক্সাম্পল করে দিই, তাহলে আমি লিস্টটা এখানে কমপ্লিট করে দেবো। আয়নীয় যৌগের জন্য এটা ধরো আমি বলেছি অ্যালুমিনিয়াম আর অক্সিজেন নিয়ে, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন নিয়ে তুমি একটা আয়নীয় যৌগ তৈরি করো, বা একটা তুমি আয়নীয় যৌগ তৈরি করো। তাহলে অ্যালুমিনিয়ামকে চিন্তা করো, বাইরে ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 13, মানে 2, 8, 3। অক্সিজেনের কত, 8, তাই তো?
তার মানে 2 6। একই রকম আমি ফার্স্ট করছি, একটুখানি ফলো করো। অ্যালুমিনিয়াম বাইরে 3টে, অক্সিজেন বাইরে 6টা, 1 2 3 4 5 6। 6টা আছে মানে দুটো নেবে, এর তো 3টে আছে অ্যাভেলেবল, তাহলে দুটো দিয়ে দাও, একটা দুটো, তাহলে এ হয়ে গেল এখন 8টা। এর অক্টেট ফুলফিল, কিন্তু এ দেখো এখন একটা ইলেকট্রন এক্সট্রা পড়ে আছে, তাহলে আরেকটা অক্সিজেন নিয়ে আসো, 1 2 3 4 5 6 দিয়ে দাও। তাহলে এখন অ্যালুমিনিয়াম 3টে দিয়ে দিয়েছে, ডোনেট করে দিয়েছে অলরেডি, তাহলে এর অক্টেট ফুলফিল। কিন্তু এই অক্সিজেনটার কথা চিন্তা করো, এর বাইরে ছিল 6টা, এখান থেকে একটা নিয়েছে, মানে 7টা হয়েছে, তাহলে এর আরো একটা ইলেকট্রন লাগবে, আর একটা অ্যালুমিনিয়াম নিয়ে আসো, দিয়ে দাও। কত হলো? এর হয়ে গেল এখন 8টা। গুনতি করো, 1 2 3 4 5 6 7 8। কিন্তু এই অ্যালুমিনিয়াম কটা আছে? এখনো দুটো ইলেকট্রন পড়ে আছে, তাহলে কি করবে? দুটো ইলেকট্রন ত্যাগ করতে চাইবে, অষ্টক পূর্তি করতে চাইবে, তাহলে আরেকটা অক্সিজেন নিয়ে আসো, 1 2 3 4 5 6 7 8। দেখো 3টে কমপ্লিটলি ছেড়ে দিয়েছে, এই দুটো অ্যাকসেপ্ট করে নিয়েছে, এর 8টা হয়ে গেল, আর এরা সবাই অক্টেট ফুলফিল হয়ে গেল। তাহলে লেখো এইভাবে, কটা অ্যালুমিনিয়াম আছে? দুটো। কতগুলো করে ইলেকট্রন ছেড়েছে একটা অ্যালুমিনিয়াম? 3টে করে, L3+, গ্যাসিয়াস ফর্মে আছে। কতগুলো অক্সিজেন দরকার হয়েছে? 3টে। এক একটা অক্সিজেন কটা করে ইলেকট্রন নিয়েছে? দুটো করে, 2 2 2 গ্যাস 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 হয়ে গেল। তাহলে এদের মধ্যে এখন কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। ঠিক আছে, তাহলে কি তৈরি করবে? দুটো অ্যালুমিনিয়াম মানে Al2, অক্সিজেন 3টে আছে মানে কি হয়ে গেল? অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, লুইস ডট ক্লিয়ার? তাহলে লুইস ডটে যা ছিল মোটামুটি করালাম। অনেক কম্পাউন্ডস তোমরা পাবে, বই থেকে খুঁজতে পারো বা বিভিন্ন এক্সারসাইজ থেকে খুঁজতে পারো, অনেক কম্পাউন্ডস পাবে, নিজেরা ট্রাই করো, নিজেরা প্র্যাকটিস করো, তাহলে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা জিনিসটা যদি একটু ভালো করে দেখতে চাও তাহলে আমি লাস্টটা দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে। ঠিক আছে, ভিডিও রিভাইন্ড করে দেখে নিও যদি কোনো জায়গায় মিস হয়ে যায়। ওকে, আমি নেক্সট জিনিস আরম্ভ করছি, প্রপার্টিজ অফ আয়নিক কম্পাউন্ডস। তাহলে আমরা মোটামুটি আয়নীয় কম্পাউন্ড বা আয়নীয় বন্ধনের অনেকটা শেষ দিকে চলে এসেছি। এখন এই যে যৌগগুলো তৈরি করলাম, যে কম্পাউন্ডগুলো তৈরি হলো, সেই কম্পাউন্ডগুলোর কিছু প্রপার্টিজ তো আছেই, তাহলে কিছু প্রপার্টিজ আমাদের শিখতে হবে, বা কিছু ধর্ম শিখতে হবে আমাদের, যে আয়নীয় যৌগের কি কি ধর্ম দেখা যেতে পারে। আচ্ছা, হেডিং করো, তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগের ধর্ম এবং বৈশিষ্ট্য, বা ইংলিশ লিখতে গেলে লিখতে হবে properties of ionic compounds। বাংলায় লিখে ফেলো, আমি ডিকটেট করে দিচ্ছি, তড়িৎযোজী যৌগের ধর্ম ও বৈশিষ্ট্য। ঠিক আছে, তড়িৎযোজী যৌগের ধর্ম ও বৈশিষ্ট্য। ধর্ম বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমে আমাকে কি দেখতে হবে? জিনিসটাকে দেখতে কেমন। তাহলে 1 নম্বর পয়েন্ট, তার কি ভৌত অবস্থা বা ফিজিক্যাল স্টেট। আমি ইংলিশে লিখছি, তোমরা বাংলায় লেখো বা ইংলিশেও লিখতে পারো, যারা ইংলিশ মিডিয়াম তারা ইংলিশে লিখবে। ফিজিক্যাল স্টেট বাংলায় লেখো ভৌত অবস্থা। আচ্ছা, কি মনে হচ্ছে কি রকম ভৌত অবস্থা হওয়া উচিত? দেখো, আমি বলেছি কি, স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো যুক্ত হয়ে যৌগ তৈরি করছে। আর এই স্থির তাড়িতিক আকর্ষণ বলটা প্রচন্ড স্ট্রং, খুবই স্ট্রং। যদি খুবই স্ট্রং হয় তাহলে কি এরা একে অপরের সাথে খুব স্ট্রংলি অ্যাটাচ থাকবে, খুব স্ট্রংলি এরা একে অপরের সাথে জুড়ে থাকবে। আর যদি কোনো জিনিস স্ট্রংলি একে অপরের সাথে জুড়ে থাকে তাহলে তার নর্মাল ফিজিক্যাল স্টেট বা ভৌত অবস্থা কি হতে পারে? কঠিন, তাই তো? তাহলে ফিজিক্যাল স্টেট লিখে ফেলো কঠিন বা সলিড। বুঝলে, কঠিন অবস্থা, এটা হচ্ছে কি কঠিন অবস্থায় থাকে বা সলিড অবস্থায় থাকে। তার কারণটা কি? স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, বা খুব শক্তিশালী স্থির তাড়িতিক আকর্ষণ বলের জন্য ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো একে অপরের সাথে স্থির তাড়িতিক আকর্ষণ বলের জন্য শক্তভাবে যুক্ত থাকে, যার ফলে এরা কঠিন। ডিকটেট করে দিচ্ছি, লিখে ফেলো, নোট বানিয়ে ফেলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা বলবো আমি সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক বা
গলনাঙ্ক, বা এটাকে বলতে পারি বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট। কি মনে হয় একটা কঠিনকে যদি, আচ্ছা আগেই আমি বলেছি কি এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন এরা একে অপরের সাথে আবদ্ধ আছে সেটা কি স্থির তড়িৎ আকর্ষণ বল, যেটা খুবই স্ট্রং হয়। তাহলে এরা যদি একে অপরের সঙ্গে খুব স্ট্রংলি অ্যাটাচড থাকে তাহলে এদেরকে মেল্ট করতে বা গলাতে খুব বেশি পরিমাণ এনার্জি দরকার হবে। কারণ কি এরা একে অপরের সাথে খুব শক্তিশালী বল দ্বারা আকর্ষিত হয়ে আছে। তাহলে এদেরকে যদি সেপারেট করতে হয়, যদি এদেরকে মেল্ট করতে হয় তাহলে অনেক বেশি শক্তি দরকার। অনেক বেশি শক্তি মানে কি অনেক বেশি তাপ দরকার। তাহলে কি এদের গলাতে অনেক বেশি তাপ দরকার, তাই এদের কি হবে মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট খুবই বেশি হবে। তার একমাত্র কারণ কি এরা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে একে অপরের সাথে আবদ্ধ হয়ে আছে, যার ফলে এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা প্রচন্ড বেশি, যার ফলে গলাতে বেশি পরিমাণ আমার তাপ লাগবে, এই জন্য মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট বেশি। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর পয়েন্ট যেটাকে বলছে বন্ধনের অভিমুখ বা বন্ড ডিরেকশন, তাই তো? আচ্ছা আমি আগের ক্লাসে কি বলেছি, ক্লাস যদি রিওয়াইন্ড করো তাহলে কি বুঝতে পারবে যে আয়নিক বন্ডের কোনো ডিরেকশন হয় না, এটা হচ্ছে নন ডিরেকশনাল। মানে কি, ধরো একটা পজিটিভ চার্জ আছে একটা নেগেটিভ চার্জ আছে, তারা একে অপরকে আকর্ষণ করছে, এও আকর্ষণ করছে এও আকর্ষণ করছে, বা দিক কি দিক কিভাবে দিক তুমি নির্ণয় করবে? এর কোনো দিকই হয় না। এখান থেকে আকর্ষণ করতে পারে, এখান থেকে আকর্ষণ করতে পারে, এখান থেকে আকর্ষণ করতে পারে। একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ তারা আকর্ষণ করছে, তার কোনো দিক কি আছে? দিক কিছুই নেই। তাহলে এটা হচ্ছে বন্ধনের ডিরেকশন কি, এটা নন ডিরেকশনাল, বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখই নেই। তাহলে লিখে ফেলো বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই বা এটা নন ডিরেকশনাল। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর পয়েন্ট সেটাকে আমি বলছি তড়িৎ পরিবাহিতা বা কন্ডাক্টিভিটি, তাই তো? বলছে এরা যখন সলিড স্টেট বা কঠিন স্টেটে থাকে তখন এরা সাধারণত তড়িৎ পরিবহন করতে পারে না, বা সাধারণত ব্যাড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি। কেন? আমরা কি জানি, আমরা যদি তোমরা আগে পড়েছো 19 তো গুলো পড়াই আছে কি চার্জ বা আয়নস কি করে, তারা ইলেকট্রিসিটিকে পরিবহন করে। যদি ফ্রি আয়ন তুমি জেনারেট করতে না পারো তাহলে তারা কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবে? মানে কি আয়নস তোমাকে তৈরি করতে হবে যারা মুভেবল হবে, ফ্রিলি মুভ করতে পারবে, তাহলে কি তারা ইলেকট্রিসিটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবে। এবার দেখো এরা কঠিন অবস্থায় স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে একবার সাথে আবদ্ধ হয়ে আছে, তাহলে তো মুভ করতে পারছে না, আয়নগুলো তো মুভ করতে পারছে না। ধরো আমার NaCl নিয়ে নিলাম আমি, এরা একেবারে সাথে আবদ্ধ হয়ে আছে, না Na+ ফ্রি আছে না Cl- ফ্রি আছে, তাহলে এরা তো মুভ করতে পারছে না, চলাচল করতে পারছে না। তাহলে এরা কি করে আয়নটাকে তড়িৎটাকে বা ইলেকট্রিসিটিটাকে কি করে বহন করে নিয়ে যাবে? তাই এরা কি হয় কঠিন অবস্থায়, কি হয় সলিড স্টেটে বা কঠিন অবস্থায় ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আচ্ছা এটাকে লেখা হয়নি, সেটা লিখে নাও নন ডিরেকশনাল। ডিরেকশনাল লিখে দিচ্ছি, মেল্টিং বয়েলিং পয়েন্টটা হবে হাই, মেল্টিং বয়েলিং পয়েন্টটা হাই লিখে দিয়েছি এখানে, খাতা একটু নোট করে রাখো। এটা নন ডিরেকশনাল লেখা হয়নি তখন লিখে দিলাম এখানে, ঠিক আছে? এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে কি বললাম সলিড স্টেটে এটা কি ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কারণ আয়নটা কি বিকজ আয়ন্স ক্যানট মুভ ফ্রিলি, তাই তো? বাট এদেরকে তুমি যদি মেল্ট করে দাও বা গলিয়ে দাও তখন তারা হয়ে যায় গুড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি। তাহলে কি মেল্ট করিয়ে দিলে বা গলিয়ে দিলে কি হবে, এরা গুড
কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি, বা খুব ভালো তড়িৎ পরিবাহী, খুব ভালো তড়িৎ পরিবাহী। তার কারণটা কি, যখন তুমি মেল্ট করে দিচ্ছ, ধরো NaCl কে তুমি মেল্ট করলে, তখন কি হলো, Na প্লাস Cl মাইনাস এরা সেপারেট হয়ে গেল। আর যখন আয়ন সেপারেট হয়ে যায় তখন আয়নরা ফ্রি টু মুভ, তারা ইজিলি মুভ করতে পারে, চলাচল করতে পারে। যদি আয়ন ইজিলি চলাচল করতে পারে, ইজিলি মুভ করতে পারে, তখন কি হয়, তারা তড়িৎ পরিবহন করতে পারবে, তাই তো। তাহলে গলিত অবস্থায় বা মোল্টেন স্টেটে এরা কি করতে পারে, এরা গুড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট যেটাকে বলছি, বাংলায় বলে সমবয়বতা বা আইসোমারিজম। বলছে এরা কি সমবয়বতা বা আইসোমারিজম দেখায়। আচ্ছা, আইসোমারিজম জিনিসটা কি? জিনিসটা হচ্ছে সেম মলিকিউলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারস। মানে কি, আণবিক সংকেত একই হবে কিন্তু তাদেরকে দেখতে আলাদা রকম হবে, তাদের স্ট্রাকচার আলাদা রকম হবে, গঠন প্রণালী আলাদা রকম হবে, সেটাকে বলা হবে আইসোমারিজম। এটা অর্গানিক যখন পড়াবো তখন এটা ডিটেলসে আলোচনা করব। এখন জেনে রাখো যে যাদের মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত হচ্ছে একই বাট তাদের স্ট্রাকচার আলাদা, তাই তো। আচ্ছা, এখানে যদি কোশ্চেন আসে এইভাবে যে আয়নিক কম্পাউন্ড বা তড়িৎযোজী যৌগ এদের কি সমবয়বতা দেখা যায়, উত্তর হচ্ছে না। কারণ একটা ডেফিনাইট স্ট্রাকচার বা গঠন তৈরি করতে গেলে বন্ধনের একটা নির্দিষ্ট অভিমুখ থাকা দরকার, তাই তো। আমি যদি একটা, ধরো আমার ঘর তৈরি করছি, লেটস সে একটা ঘর আমি তৈরি করছি, খুব বাজে একটা ঘর তৈরি করছি আমি এখন। ঘরে চাল আছে, আমি জানি কি চালটাকে ঘরের উপরে রাখতে হবে, এখানে খড় দাও, টালি দাও, তুমি যা পারো অ্যাসবেস্টস দাও, তোমাকে এটা উপরে রাখতে হবে, কারণ ডিরেকশনটা হচ্ছে উপর দিকে, একে তোমাকে রাখতেই হবে। বাট এই যে স্ট্রাকচার, এই যে আয়নিক বন্ড, এটা তো নন ডিরেকশনাল, একটু যেখান সেখান থেকে প্লাস মাইনাসটা আকর্ষণ করছে, কোনো নিজের কোনো স্থির পজিশন নেই, যেখান সেখান থেকে আকর্ষণ করছে বা যেখান সেখান থেকে একে অপরকে এরা অ্যাট্রাক্ট করছে। তাহলে এদের কোনো ডিরেকশন যদি না থাকে তাহলে ডেফিনেট স্ট্রাকচার কি করে আমি তৈরি করবো? তাহলে এদের যেহেতু কোনো ডিরেকশন, এদের যেহেতু বন্ডটা নন ডিরেকশনাল, তাই নো ডেফিনাইট স্ট্রাকচারস। এবার আমাকে অনেকে বলে বসতে পারে, কি বলছো এইসব কথাবার্তা, তুমি বলছো যে NaCl এর ডেফিনাইট স্ট্রাকচার নেই, তাহলে যে রক সল্টের তো ডেফিনাইট স্ট্রাকচার আছে। হ্যাঁ, গুড কোয়েশ্চেন, রক সল্টের ডেফিনাইট স্ট্রাকচার আছে। এখানে জানতে হবে যে এক একটা যে মলিকিউল আছে তোমার, এক একটা মলিকিউল, আমি একটা NaCl এর কথা বলছি, এর কোনো ডেফিনাইট স্ট্রাকচার নেই। কিন্তু যখন অনেকগুলো NaCl মিলে যখন রক সল্ট তৈরি করছে, একটা ক্রিস্টাল তৈরি করছে, তখন তার ডেফিনাইট স্ট্রাকচার তুমি বলতে পারো। বাট এক একটা মলিকিউলের কোনো ডেফিনাইট স্ট্রাকচার নেই। কোন মলিকিউলগুলোর? যেগুলো হচ্ছে আয়নীয় যৌগ বা আয়নিক কম্পাউন্ডস। এক একটা আয়নিক কম্পাউন্ডসের কোনো ডেফিনাইট স্ট্রাকচার নেই, বা যখন তুমি একসাথে বলবে তখন তাদের একটা ডেফিনাইট স্ট্রাকচার থাকতে পারে। যেমন NaCl একসাথে অনেকগুলো যুক্ত হয়ে রক সল্ট তৈরি করে, ঠিক আছে। নেক্সট আসছি, এদের সমবয়বতা নেই কিন্তু, মানে আইসোমারিজম নেই, কিন্তু এদের আরেকটা প্রপার্টি এদের আছে, যে এটা কত নম্বর পয়েন্ট হলো, এটা হলো 5 নম্বর আসছে। এদের সমাকৃতিত্ব বা সম আকৃতির কিছু একটা বলে, সমাকৃতিত্বই লেখো, কৃতিত্ব, ঠিক আছে, বা যাকে ইংলিশে বলছে আইসোমরফিজম, সমাকৃতিত্ব বা আইসোমরফিজম। এই জিনিসটা হচ্ছে কম্পাউন্ডস গুলোর 3D স্ট্রাকচার একই হতে পারে, ফর্মুলা আলাদা হতেই পারে। কি? কম্পাউন্ডের স্ট্রাকচার বা 3D স্ট্রাকচার মাস্ট বি সেম, বা 3D গঠন প্রণালী সেম হতে হবে। 3D মানে কি? 3টে ডাইমেনশন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, 3টে ডাইমেনশন বলা হয়, ঠিক আছে। আমরা সবাই 3D স্ট্রাকচার এদের, মানে দেখতে একই রকম হতে হবে, স্ট্রাকচার একই রকম হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি
দুভাবে এর ভাগটা করা যায়। একটা হচ্ছে, একভাবে হতে পারে যে সিমিলার ফর্মুলা, ধরো সিমিলার ফর্মুলা থাকতে পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে সাইজ নিয়ারলি সেম। সাইজ হচ্ছে বা তাদের মানে সাইজটা একই রকম হতে হবে, হয় সিমিলার ফর্মুলা থাকতে হবে বা সাইজটা একই রকম হতে হবে। এক্সাম্পলের তরফে আমি বলছি, এখানটায় ধরো আমার এখানে আছে, আমি নিলাম NaCl আর MgCl, ঠিক আছে, NaCl MgCl। দেখো সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এরা কি দুজনই থার্ড পিরিয়ড এলিমেন্ট। তুমি যদি পিরিয়ডিক টেবিল যদি খোলো তাহলে দেখবে যে থার্ড পিরিয়ডে আছে, ঠিক সোডিয়ামের পরেই ম্যাগনেসিয়াম আছে। বলছে পিরিয়ড বরাবর সাইজ খুব একটা বেশি চেঞ্জ হয় না, আর এটা নেবারিং না, খুব পাশাপাশি আছে, সাইজ খুব একটা বেশি চেঞ্জ হয় না। অপরপক্ষে এদের অ্যানায়ন সেম আছে, অর্থাৎ সিমিলার ফর্মুলা আছে, তাই এদের 3D স্ট্রাকচার বা গঠন অলমোস্ট সেম হয়েছে, ঠিক আছে। একই রকম দেখতে, একই রকম সংকেত Cl আছে, আর এরা কি খুব পাশাপাশি আছে পিরিয়ডে, থার্ড পিরিয়ডে। আর পিরিয়ড ওয়াইজ তোমার স্ট্রাকচার, মানে স্ট্রাকচার বলছি, তার সাইজ খুব একটা বেশি চেঞ্জ হয় না, ঠিক আছে, একদম নেবারিং অ্যাটমস এরা। আচ্ছা, এই পয়েন্টের আন্ডারে একটা এক্সাম্পল দিতে পারি আমি এখানে। ধরো সোডিয়াম ফ্লোরাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড, এদের দেখো ফর্মুলা কিন্তু একই রকম না, বাট এই দুজন ফ্লোরিন আর তোমার অক্সিজেন এরাও দেখো নেবারিং এলিমেন্ট, একই পিরিয়ডে পাশাপাশি আছে। আর সোডিয়াম ম্যাগনেসিয়াম তো এখনই বলছি থার্ড পিরিয়ডে আছে, এরা সেকেন্ড পিরিয়ডে পাশাপাশি আছে, এরা থার্ড পিরিয়ডে পাশাপাশি আছে। তাহলে এরা কি, এদের সাইজ সোডিয়াম ম্যাগনেসিয়ামের সাইজ নিয়ারলি সেম, কারণ পিরিয়ডে একদম নেবারিং এলিমেন্ট। ফ্লোরিন অক্সিজেনের সাইজ নিয়ারলি সেম। তাহলে সাইজ যেহেতু সেম, তাহলে এই যে মলিকিউলগুলো এদের আকারও সেম, তাই এদের স্ট্রাকচার, 3D স্ট্রাকচার অলমোস্ট সেম। বোঝা গেল? এর আন্ডারে আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমার আছে ক্যালসিয়াম ক্লোরাইড আর আছে পটাশিয়াম সালফাইড। আচ্ছা, ক্যালসিয়াম আর তোমার পটাশিয়াম এরা হচ্ছে ফোর্থ পিরিয়ড এলিমেন্ট, এবং নেবারিং অ্যাটমস, তাহলে কাছাকাছি আছে, ঠিক আছে। ক্লোরিন এবং সালফার এরাও নেবারিং অ্যাটম, এরা হচ্ছে থার্ড পিরিয়ড নেবারিং অ্যাটম, পাশাপাশি আছে। তাহলে ফর্মুলা একই না, বাট যেহেতু পাশাপাশি আছে সেহেতু সাইজ অলমোস্ট সেম, তাহলে সাইজ একই মানে এই মলিকিউলগুলোর আকারও একই রকম হবে, তাই এদের স্ট্রাকচারও একই রকম হবে। এটাও তোমার আসবে 3D স্ট্রাকচার এদের সেম হবে, তাই এরা আইসোমরফিজম বা সমাকৃতিত্ব ধর্মটা দেখাবে, ঠিক আছে। কোনটা হবে না, ধরো আমি দিয়ে দিলাম এখানটায় NaCl আর এসে গেল KCl। দেখো এদের তো তুমি বলতে পারো যে এখানে ক্লোরিন আছে, এরও ক্লোরিন আছে, তাহলে ফর্মুলা নিয়ারলি সেম। যদি ফর্মুলা নিয়ারলি সেম হয় তাহলে বলতে পারবে যে এদের আইসোমরফিজম দেখাবে না। এখানে ছিল দেখো সোডিয়াম এন্ড ম্যাগনেসিয়াম, যারা একই পিরিয়ডে নেবারিং অ্যাটমস, তাই সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের আকার কিন্তু অলমোস্ট সেম ছিল, বাট এটা কিন্তু নেবারিং অ্যাটম নয়, এটা গ্রুপে, এ হচ্ছে এর গ্রুপ আর এর গ্রুপ সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে গ্রুপ একই, মাই ব্যাড, গ্রুপ একই, পিরিয়ড আলাদা। এটা হচ্ছে থার্ড পিরিয়ড, এটা হচ্ছে ফোর্থ পিরিয়ড। তাহলে থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড মানে তুমি যখন নিচের দিকে যখন নামছো পিরিয়ডিক টেবিলের, তখন সাইজ অত্যাধিক বেশি মাত্রায় বাড়ছে, ঠিক আছে। তাহলে সোডিয়ামের থেকে পটাশিয়ামের সাইজ কিন্তু অনেক বেশি, যার ফলে যেহেতু এদের সাইজ আলাদা, তাই তুমি বলতে পারবে না এরা আইসোমরফিজম শো করছে, তাহলে এরা আইসোমরফিজম শো করবে না। ক্লিয়ার? ফর্মুলা একই রকম হতে পারে, বাট সাইজ দেখো সোডিয়াম পটাশিয়ামের সাইজ হচ্ছে আলাদা, অনেকটাই আলাদা। পটাশিয়াম অনেকটাই বড় সোডিয়ামের থেকে, যার ফলে এটা
সমাকৃতিত্ব বা আইসোমরফিজম শো করবে। ঠিক আছে, নেক্সট আর দু একটা পয়েন্ট আছে মেবি। দ্রাব্যতা যেগুলি, সলিবিলিটি যদি বলি আমি, দ্রাব্যতা বা সলিউবিলিটি। দ্রাব্যতা কি বলছি, এরা আয়নিক কম্পাউন্ডস, তাই এরা পোলার কম্পাউন্ডস, প্লাস মাইনাস চার্জের সেপারেশন আছে এদের মধ্যে, পোলার কম্পাউন্ডস। আর পোলার কম্পাউন্ডস বা যেটাকে বলে ধ্রুবীয়, এরা কি হবে, ধ্রুবীয় বা পোলার কম্পাউন্ডস। পোলার কম্পাউন্ডস কি করবে, যারা পোলার কম্পাউন্ডস হয় তারা পোলার দ্রাবক বা পোলার সলভেন্ট বা ধ্রুবীয় দ্রাবকে, ধ্রুবীয় দ্রাবক বা পোলার সলভেন্টে ডিজলভ হয়ে যায় বা দ্রবীভূত হয়ে যায়। পোলার কম্পাউন্ড পোলার সলভেন্টে বা ধ্রুবীয় কম্পাউন্ড ধ্রুবীয় পদার্থগুলি ধ্রুবীয় দ্রাবকে, আর নন পোলার কম্পাউন্ড আবার নন পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। যেহেতু এরা ধ্রুবীয় তাই এরা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। যেমন ধ্রুবীয় দ্রাবক বলো একটা, জল, ঠিক আছে, জলে এরা সবাই জলে দ্রবীভূত হয়েছে। ঠিক আছে, নেক্সট যেটা তোমার সবার লাস্ট পয়েন্ট, সেটা এটা হলো 7 নম্বর, তাই তো। নেক্সট পয়েন্ট 8 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে টাইপস অফ রিয়াকশন। টাইপস অফ রিয়াকশন বা তুমি এটাকে বলতে পারো যে বিক্রিয়ার হার বলতে পারো এটাকে। ঠিক আছে, টাইপস অফ রিয়াকশন না, ইন দ্য সেন্স তুমি এটাকে বিক্রিয়ার হার বলতে পারো। বলছে আয়নীয় যৌগগুলো যখন বিক্রিয়া করে এরা খুব দ্রুত হারে বিক্রিয়া করে। ঠিক আছে, এরা প্রচন্ড দ্রুত হারে বিক্রিয়া করে। যেমন ধরো NaCl প্লাস সিলভার নাইট্রেট, সবগুলো কি অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে কি, জলে দ্রবীভূত হয়ে আছে। ঠিক আছে, NaCl অ্যাকুয়াস, AgNO3 অ্যাকুয়াস, সেটা কি করছে, AgCl সলিড প্রেসিপিটেশন ফেলছে, যেটা হচ্ছে হোয়াইট সরি বা সাদা অধক্ষেপ। কেন হচ্ছে এটা, বলছে এটা যখন অ্যাকুয়াস হচ্ছে তাহলে কি এটা কিভাবে থাকছে, Na প্লাস অ্যাকুয়াস, Cl মাইনাস অ্যাকুয়াস, মানে যখন তুমি অ্যাকুয়াস করে দিচ্ছ তখন কি এরা ভেঙে যাচ্ছে, Na প্লাস Cl মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস Ag প্লাস অ্যাকুয়াস, NO3 মাইনাস অ্যাকুয়াস। এবার কি করছে, আয়নগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে। কি ট্রান্সফার হচ্ছে, Na নিচ্ছে তোমার NO3 কে, NO3 মাইনাস কে, আর এটা হচ্ছে এটাকে, তাহলে কি ফেললো, AgClটা হয়ে গেল সলিড, কারণ এটা প্রেসিপিটেশন করে গেল, আর NaNO3। ঠিক আছে, আচ্ছা বলছে যে ম্যাক্সিমাম তোমার যে আয়নিক কম্পাউন্ডসের যে রিয়াকশনগুলো হয় সেগুলো ম্যাক্সিমাম প্রেসিপিটেশন রিয়াকশন হয়। ঠিক আছে, আর প্রেসিপিটেশন রিয়াকশন খুব ফাস্ট। ঠিক আছে, প্রেসিপিটেশন রিয়াকশন বা অধক্ষেপের যে রিয়াকশনগুলো হয় সেগুলো ইজ ভেরি ফাস্ট, খুব ফাস্ট। ঠিক আছে, তাহলে কি দেখা গেল যে আয়নিক বিক্রিয়াগুলো সেগুলো তার হার, বিক্রিয়ার হার খুবই বেশি। ঠিক আছে, আচ্ছা আজকের এই অবধি থাক। নেক্সট ক্লাসে আমি কিছু আয়নিক কম্পাউন্ডস বা আয়নীয় যৌগের কিছু এনার্জি টার্মকে এক্সপ্লেন করবো, লাইক আয়নাইজেশন এনার্জি পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, ল্যাটিস এনার্জি, এবং ল্যাটিস এনার্জি নিয়ে ডিটেলসে ওদিনকার পুরো ক্লাসটা আলোচনা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।